ঢাকা মেডিকেলে দালাল চক্র নিয়ে যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর চানখারপুলে অভিযান। সাতক্ষীরার তালা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। প্রথম বলছে যে 1000 টাকা দিবেন, পরে আমি 900 টাকা দিচ্ছি। পার্সোনালি কেউ করে থাকে এটা অবশ্যই একটা ক্রাইম। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই ব্যাপারে জানাবো। বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় উঠলেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সাভারের জাতীয় স্মৃতিসৌধে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদের শ্রদ্ধা নিবেদন। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে সেনা কর্মকর্তাদের পদোন্নতির আহ্বান প্রধানমন্ত্রীর। গুরুত্ব পাবে দক্ষতা, শৃঙ্খলা ও সততা। হ্যালো, কক্সবাজারের কাউন্সিলর একরাম হত্যা পরিকল্পিত বলছে প্রসিকিউশন। শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। রাজধানী সহ আশপাশের জেলায় কাটেনি গ্যাস সংকট। ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। রাতারাতি সংকটের সমাধান নেই বললেন বাণিজ্যমন্ত্রী। নতুন কুড়িতে 200 মিটার দৌড়ে কিশোরগঞ্জের কিশোরী মারিয়ার চমক। টাইমিং ছিল 28.99 সেকেন্ড। কালকের ফাইনালে জিততে চান 100 মিটার স্প্রিন্টও। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছে আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। সরকারি হাসপাতালের কর্মচারী অথচ তারাই দালাল। বিপদের বন্ধু সেজে কৌশলে রোগীদের ভাগিয়ে নিয়ে যায় বিভিন্ন বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিকে। টেস্ট, আইসিইউ বা সার্জারি ধরন অনুযায়ী রোগীর বিল থেকে তারা পান 20 থেকে 50% পর্যন্ত কমিশন। এতে নিঃস্ব হচ্ছেন সরকারি হাসপাতালে আসা দরিদ্র রোগীরা। সরকারি হাসপাতালের কিছু কর্মচারী নামের দালালদের নিয়ে অনুসন্ধান করেছেন সহকর্মী হাসান মিসবাহ। ঢাকা মেডিকেলের ঠিক পাশেই হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টার। অনেক রোগীর ভিড়ে ক্যামেরা দেখে নিজেকে আড়াল করার চেষ্টা করেন এক ব্যক্তি। জানতে চাই তার পরিচয়। আমার নাম মানিক। আপনি কোথায় চাকরি করেন? আমি চাকরি করি না, আমি এদিকে আমার কাকারে নিয়ে এসেছি। কাকা জিজ্ঞেস করে আমার কাকা। আপনার রোগী? জি, আমার রোগী। ভাতিজের নাম কি? উনি বলতেছে না। ভাতিজের নাম কি বলেন? আমি তো নাম জানি না। উনি আমার বললো যে আমি কাকা তোর আপনাকে কোথা থেকে নিয়ে আসছো? মেডিকেল থেকে। রোগীর সঙ্গে কথা বলার সময় পেছনে সরে গিয়ে পকেট থেকে কিছু একটা ময়লার ঝুড়িতে ফেলে দেন এই ব্যক্তি। তিনি তার আইডি কার্ডটি এই ঝুড়িতে ফেলে দিয়েছেন। এটি ঢাকা মেডিকেলের আইডি কার্ড। এই লোকের নাম মনির হোসেন। তিনি ঢাকা মেডিকেলের কর্মচারী। ঢাকা মেডিকেল থেকে একজন রোগী ভাগিয়ে এনে প্রাইভেট মেডিকেলে তিনি নিয়ে এসেছেন। আপনি আইডি কার্ড ঝুড়িতে ফেলে দিলেন? স্যার ভয় ফেলাই স্যার, মাফ করে দেন স্যার। ছাড়েন 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 ছাড়েন। আপনি বলেন যে এখানে রোগী দিলে কত টাকা পান? স্যার কালটা করলে 150 টাকা পাবো স্যার। 150 টাকা পাবেন? জি জ্ঞান স্যার। 2 মাস পর একই প্রতিষ্ঠানে গেলে আবারও পাওয়া যায় এই ব্যক্তিকে, সঙ্গে ভাগিয়ে আনা রোগী। আপনি ঢাকা মেডিকেল স্টাফ না? স্যার আমি নিজের একটা ইকো করতে এসেছি। 220-এ ওইখানে দেখা হয়েছে। মানে ঢাকা মেডিকেলে? হ্যাঁ জি। ওখান থেকে উনি আপনাকে এখানে এনেছে? জি জি। এরই মধ্যে এই ডায়াগনস্টিক সেন্টার থেকে পালিয়ে যায় ঢাকা মেডিকেলের এই কর্মচারী। তবে চিকিৎসার জন্য ভোলা থেকে ঢাকায় আসা সানাউল্লাহকে ভাগিয়ে নেওয়া হয়নি, বরং সোহরাওয়ার্দী হাসপাতালের ল্যাব থেকে ধরিয়ে দেওয়া হয়েছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট। প্রথম বলছে যে 1000 টাকা দিবেন, পরে আমি 900 টাকা দিচ্ছি। পার্সোনালি কেউ করে থাকে এটা অবশ্যই একটা ক্রাইম। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই ব্যাপারে জানাবো। আমার যতটুকু করণীয় আমি সেটা করবো।
সারা দেশেই সরকারি হাসপাতাল ঘেঁষেই বেশিরভাগ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এসব প্রতিষ্ঠানের পাশেই সারাদিন দেখা যায় সরকারি হাসপাতালের কর্মচারীদের। কেউ সঙ্গে করে রোগী আনছেন, কেউ আবার রোগীকে ঠিকানা বলে দিয়ে পরে সেখানে যান। ঢাকা মেডিকেলের চাকরি কি প্রাইভেট মেডিকেলে রোগী নিয়ে আসা? সরকারি হাসপাতালের পাশেই বিভিন্ন বেসরকারি হাসপাতাল ঘুরে দেখা যায় ভর্তি রোগীদের বড় অংশই বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে ভাগিয়ে আনা। এ যেমন 80 বছরের সালেহা বেগম। ভাঙা পায়ের অস্ত্রোপচারের জন্য গাজীপুর থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে আনা হয় তাকে। পঙ্গুর স্টাফে এনে নিয়েছে। আমার মার চিকিৎসা চাই, বাড়ি তো যাবো, এই মরা মানুষলে বাড়িতে কি করবো? শুধু কি কর্মচারী, রোগী ভাগায় কিছু চিকিৎসকও। এবার টিকিট কেটে ঢাকা মেডিকেলের বহির্বিভাগে আমরা, সঙ্গে একজন রোগী। সার্জারি বিভাগের 3 নম্বর কক্ষে তখন ডাক্তার কাইফি আজিজ। রোগী দেখে বললেন সার্জারি লাগবে। এক পর্যায়ে আমাদের হাতে বেসরকারি হোম কেয়ার হাসপাতালের ভিজিটিং কার্ড ধরিয়ে দিলেন ডাক্তারের সহকারী সাইফুল। সার্জারি লাগবে এমন প্রায় সব রোগীকেই ধরিয়ে দেওয়া হচ্ছে এই কার্ড। এই কার্ডটা ডাক্তার কোথায় দিছে আপনাকে? এই মেডিকেল থেকে দিছে। ঢাকা মেডিকেলের ভিতরেই? ওনার চেম্বারেই? সাইফুল ঢাকা মেডিকেল থেকে বের হয়ে আমাদেরকে নিয়ে যায় কাটাবনের হোম কেয়ার হাসপাতালে। এবার সাংবাদিক পরিচয়ে ডাক্তার কাইফির মুখোমুখি। আপনি সরকারি চেম্বার থেকে প্রাইভেটের কার্ড দিতে পারেন? কর্মচারী থেকে চিকিৎসক, রোগী ভাগিয়ে নিতে সবাই কেন এত বেপরোয়া তা জানা দরকার। এবার চিকিৎসক সেজে অ্যাক্টিভ ডায়াগনস্টিকে ফোন। আমি ময়মনসিংহে ছিলাম, রিসেন্ট এখানে এসেছি। আপনারা টেস্টের কমিশনের পেমেন্টগুলো কিভাবে করে থাকেন? বিকাশের মাধ্যমে করি বা নগদের মাধ্যমে যেভাবে নিতে হয়, মানে সরাসরি দিলে দেখা যায় অনেক সময় মেডিকেলের ঝামেলা হয়, তো দিনের হিসাব প্রতিদিনই আমরা দিয়ে দিই। কোনটাতে কত দিচ্ছেন আপনারা? নিটটা রেখে 50%, মানে ব্লাডের 50%, বাকিগুলো দিয়ে দিই। আলোচনার উপর নির্ভর করে 30%, 40%। ঘণ্টাখানিক পর টেস্টের জন্য পাঠানো হলো রোগী। সঙ্গে ঢাকা মেডিকেলের কর্মচারী পরিচয়ে একজন। পরীক্ষা শেষে দেয়া হলো তার রোগীর বিল থেকে 50 ভাগ কমিশন। ঢাকা মেডিকেল থেকে একজন রোগীকে ভাগিয়ে এই বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে আনবার পরে পরীক্ষা এবং সঙ্গে সঙ্গে দালালির কমিশনও পাওয়া গেল। অর্থাৎ ভাগিয়ে নেওয়া রোগীর জটিলতা অনুযায়ী দেয়া হয় কমিশন। পরীক্ষা নিরীক্ষায় 40 থেকে 50 ভাগ, আইসিইউ 18,000 টাকা, আর সার্জারি হলে 30 ভাগ পর্যন্ত রোগীর বিল থেকে কমিশন পায় দালালেরা। ডিমান্ডটা অনেক হাই আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরে, আর সেই তুলনায় অপ্রতুল আমাদের স্বাস্থ্যের সাপ্লাইটা, সেইখানেই দালালরা সুযোগটা পায়। তো এইটার সমাধান একদিনে করা খুব কঠিন, এবং একদিকে আপনার সাপ্লাই বাড়াতে হবে, ডিমান্ডটাকে ম্যানেজ করতে হবে। বিভিন্ন সময় সরকারি হাসপাতালে দালাল বিরোধী অভিযান চালানো হয়। এতে ধরা হয় বাইরের দালালদের, আর ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় হাসপাতালের ভেতরের দালালেরা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর রাজধানীর চানখারপুলে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অনিয়ম, টেকনোলজিস্ট না থাকা এবং চিকিৎসকের স্বাক্ষর ছাড়াই ভুয়া রিপোর্ট প্রদানের অভিযোগে হেলথ এইড ও অ্যাক্টিভ নামে 2টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। যমুনা টেলিভিশনের সংবাদের জেরে দুপুরে রাজধানীর চানখারপুলে অভিযানে নামে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল। পরিদর্শনের শুরুতেই হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারের ভেতরে চরম অব্যবস্থাপনা দেখতে পান কর্মকর্তারা। মানদণ্ড না মেনে একটি আবাসিক ভবনে পরিচালিত এই প্রতিষ্ঠানের একাধিক রিপোর্টে মেলেনি চিকিৎসকের স্বাক্ষর। যে ক্রাইটেরিয়ার ভিত্তিতে এটা বন্ধ করা হয়েছিল, যেগুলো আমরা ওনাদেরকে কারেকশন করতে বলছি, সেগুলো কিন্তু ওনারা ন্যূনতম কারেকশন করেন নাই। এখন এটা খুলে গেল কিভাবে, এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। আমরা এটা গিয়ে এটা বন্ধ করার যে চিঠি দেব, সেই একই সাথে আমরা এটা খুলে গেল কিভাবে, খোলা হলো কিভাবে, সেটার জন্য আমরা একটা তদন্ত করতে দেব। ঢাকা মেডিকেল থেকে যেসব দালাল ও চিকিৎসকের সুপারিশে এখানে রোগী পাঠানো হতো, তাদের বিরুদ্ধেও ব্যবস্থার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এখানে আমরা ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে একটা ফাইলও পেয়েছি উইথ স্লিপ,
ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের স্লিপ, ওখানে অ্যাডভাইস দেওয়া আছে পরীক্ষা নিরীক্ষার জন্য। তো সেগুলোর সমস্ত ছবি তুলে আমি ডাইরেক্টর মহোদয়কে পাঠিয়ে দিচ্ছি। উনি যদি তদন্ত কমিটি করে দেন তাহলে ওই রুগীটা এখানে ট্রাফিক হয়ে কিভাবে আসলো সেটার সমস্ত তথ্য জানা যাবে এবং সেটার সাথে যেই জড়িত থাকুক আমি আশা করছি ব্যবস্থা নেওয়া হবে। পরে পাশের অ্যাক্টিভ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবে কোনো দক্ষ টেকনোলজিস্ট না থাকা এবং একই কায়দায় ভুয়া রিপোর্ট দেওয়ায় বন্ধ করে দেওয়া হয় এটিও। ব্লাড ব্যাংকে ব্লাড ট্রান্সফিউশন স্পেশালিস্ট পাওয়া যায় নাই, আর মেডিকেল অফিসার পাওয়া যায় নাই। আর ল্যাবের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্যাথোলজি বিশেষজ্ঞ তার স্বাক্ষর ছাড়াই রিপোর্ট সরবরাহ করা হচ্ছে। এই জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটার কার্যক্রম বন্ধ করবে। জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলে গড়ে ওঠা এসব অবৈধ চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। কোনো সমস্যা? তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সাতক্ষীরার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এর মধ্যে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেন তিনি। সকাল 11টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন মন্ত্রী। ঘুরে দেখেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, টিকিট কাউন্টার, রান্নাঘর, স্টোররুম। সেবাদানে হাসপাতালের চিকিৎসক, নার্স কতটা আন্তরিক সেসব বিষয়ে রোগীদের কাছে জানতে চান তিনি। এ সময় এক নারী চিকিৎসক অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিভিল সার্জনকে নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। অপরদিকে হাসপাতালের এসি চুরির ঘটনায় নাইট গার্ড মোস্তফাকে সাসপেন্ড করেন স্বাস্থ্যমন্ত্রী। এরপরে যান সাতক্ষীরা মেডিকেলে। সেখানে দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে বরখাস্ত করেন এক নারী চিকিৎসককে। পরে সদর হাসপাতালে যান তিনি। ঘুরে দেখেন বিভিন্ন ওয়ার্ড। এই সময় জেলা পরিষদ প্রকাশক হাবিবুল ইসলাম হাবিব, জেলা প্রশাসক কাউসার আজিজ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত 17 বছরের স্বৈর শাসন ডাক্তার রিক্রুট করে নাই, কোনো দিক খেয়াল করে নাই, যেই কারণে এই সমস্যাটা হয়েছে। এরই মধ্যে আমরা সারা বাংলাদেশে এই 50 শয্যা হাসপাতালগুলিকে 101 শয্যায় রূপান্তরিত করতে যাচ্ছি। এই জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালে 50টা করে ডায়ালাইসিস পেশেন্ট দিতে যাচ্ছি। 18 কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে আধুনিক হাসপাতাল। রয়েছে ভবন, মেডিকেল সরঞ্জাম, এসি, টিভি, সবকিছুই। নেই শুধু চিকিৎসা ব্যবস্থা। 5 বছরের বেশি সময় ধরে তালাবদ্ধ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তালিয়া গ্রামের 20 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালটি। কর্তৃপক্ষের দাবি, জনবল, ওষুধ ও বাজেট সংকটে চালু করা যাচ্ছে না প্রতিষ্ঠানটি। চকচকে ভবন, সাজানো কক্ষ, প্রয়োজনীয় আসবাবপত্র সবই প্রস্তুত, কিন্তু দরজায় তালা। ওয়ার্ডে নেই রোগী, নেই চিকিৎসক, নেই কোনো চিকিৎসা সেবাও। কোনো পরিত্যক্ত ভবন নয় এটি, গাজীপুর কালীগঞ্জ উপজেলার তালিয়া গ্রামের 20 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল, যেটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 18 কোটি টাকা। 2019 সালে শুরু হয়ে 2020 সালের শেষের দিকে সম্পন্ন হয় ভবনের কাজ। 2021 সালে স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এরপর কেটে গেছে 5 বছরেরও বেশি সময়। এখনও চালু হয়নি হাসপাতালটি। অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে সব সরঞ্জাম। বাট এটা হওয়ার পরে তো আমরা খুব আশাবাদী হয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে প্রায় 5 বছর হয়ে গেছে, এখনো চালু হয়নি। গরিব মানুষদের এখন সুচিকিৎসা পাইতেছে না, চিকিৎসার জন্য ঢাকা যেতে হয়, উত্তরা যেতে হয়। স্থানীয়রা বলছেন, মানুষের চলাচল না থাকায় হাসপাতালটির চারপাশে তৈরি হয়েছে ঝোপঝাড়, তাই এখানে এখন অপরাধের আখড়া। এছাড়া মশা, মাছি, সাপ, কুকুর আর শেয়ালের নিরাপদ আবাসে পরিণত হয়েছে পুরো হাসপাতাল এলাকা। পিছন দিয়া অনেক যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে, সিকিউরিটি নাই, নাইট গার্ড নাই, কিছুই নাই। মাদক এত পরিমাণ ছড়াই গেছে এখানে, নেশার পুরো আকড়া হয়ে গেছে এখানে। বন জঙ্গল থাকার পর 1.5 বছর পর্যন্ত আই থিঙ্ক এটাতে লোকজন ইনভলভ ছিল, ওয়াচম্যান ছিল, সব দেখাশোনা হাবিজাবি ছিল। বাট 1.5 বছর পর থেকে এখানে আর কোনো লোকজনও দেখা যায় নাই। এদিকে হাসপাতালটি নির্মাণের পর কাগজে কলমে স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হলেও এখনো চাবি বুঝে নেয়নি সিভিল সার্জন। তার দাবি, জনবল, ওষুধ আর বাজেট সংকটে প্রতিষ্ঠানটি চালু করা যাচ্ছে না। এখন মূলত সমস্যা হচ্ছে যে পদায়নের সমস্যা, জনবল সংকট। আর কি 16 জনের মধ্যে 2 জন আছে, এটা জনবল সংকটটা বেশি হচ্ছে। আর একটা হচ্ছে MSR সহ ওষুধপত্র ক্রয় করার বাজেটটা আমরা এখনো পুরোপুরি পাই না। এটা উপযোজন করার জন্য অলরেডি অ্যাপ্লিকেশন করা হয়েছে। তো আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা হাসপাতালটাকে চালু করতে পারবো।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, হাসপাতালের কার্যক্রম শুরু হলে সংস্কার ও মেরামতের উদ্যোগ গ্রহণ করা হবে। হাসপাতালে যে কার্যক্রম চলমান না থাকায় বর্তমানে এটা অবহেলিত অবস্থায় পড়ে আছে। যদি হাসপাতাল কর্তৃপক্ষ তারা চালু করে এবং তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে, তখন এটা আমরা চাহিদার ভিত্তিতে মেরামত কাজ যদি করা লাগে আমরা সেটা করে দেব। 20 শয্যার এই সরকারি হাসপাতালটি চালু হলে উপকৃত হবে 8টি গ্রামের অন্তত 25,000 মানুষ। জারিন অর্নি, যমুনা নিউজ। দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে 3 বছর 3 মাস দায়িত্ব পালন শেষে বঙ্গভবন ছেড়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। রোববার দুপুরে ভিভিআইপি প্রোটোকলে বঙ্গভবন থেকে গুলশানের নিজ বাসায় ওঠেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী আগামী 6 মাস নিরাপত্তা সহ তিনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন অনুযায়ী মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেয়ার কোনো সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। গেল 24 জুলাই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। পদত্যাগের দুদিন পর বঙ্গভবনে হলো বিদায়ী আনুষ্ঠানিকতা। মধ্যাহ্নভোজের পর বেলা 2:30টার দিকে বঙ্গভবন ছাড়েন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নিরাপত্তা প্রোটোকল নিয়েই বঙ্গভবন থেকে বেরিয়ে আসে তার গাড়িবহর। রাজধানীর শাহবাগ, নয়াপল্টন, বিজয়নগর, বনানী হয়ে তিনি পৌঁছান গুলশানের নিজ বাসায়, যা আগে থেকেই প্রস্তুত করা ছিল সদ্যবিদায়ী রাষ্ট্রপতির জন্য। সাবেক রাষ্ট্রপতি হিসেবে আগামী 6 মাস রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ভিভিআইপি নিরাপত্তাতেই থাকবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2023 সালের 13 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন তিনি। সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক মহল থেকে তার বিচারের দাবি উঠেছে। এ নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিরোধী পক্ষ গ্রেপ্তার, মামলাসহ যেসব দাবি জানাচ্ছে তা আমলে নিচ্ছে না সরকার। বলেন, সাবেক রাষ্ট্রপতি বর্তমান সরকারকে সহযোগিতা করেছেন। SSF, PGR সহ এটা 6 মাসের একটা বিধান আছে, সেটা 6 মাসের তিনি তাদের সুযোগ পাবেন, মানে প্রোটেকশনের সুযোগ পাবেন। এছাড়া পুলিশ এবং আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। এ প্রসঙ্গে আইনমন্ত্রীর মন্তব্য, জনদাবিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি কেউ অন্যায়ের শিকার হোক তা চায় না সরকার। সরকার সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপরে আপনাদের রাখতে হবে। আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে কেউ অন্যায় শিকার হোক সেটাও চাব না। শোনা যাচ্ছে সোমবার থেকেই বঙ্গভবনে নিয়মিত কার্যক্রম শুরু করবেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতির দায়িত্ব পেয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। এ সময় শহীদদের প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা এই বীর বিক্রম। পরে তিনি ছুটে যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থল জিয়া উদ্যানে। পুষ্পস্তবক অর্পণ করেন দুই নেতার সমাধিতে। দায়িত্ব নেয়ার পর প্রথম কর্মদিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে যান অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। 12:15 মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির মিনারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন মুক্তিযুদ্ধের এই বীর বিক্রম। 3 বাহিনীর সদস্যদের সাথে নিয়ে সশ্রদ্ধ সালাম জানান অস্থায়ী রাষ্ট্রপতি। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হয়েছিলেন হাফিজউদ্দিন আহমদ। এরপর সেখান থেকে পদত্যাগ করে স্পিকারের দায়িত্ব নেন মুক্তিযুদ্ধের এই বীর বিক্রম। বর্তমানে দায়িত্ব পেয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। তবে শেষ পর্যন্ত দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মনোনয়ন তিনি পান কিনা তাই এখন দেখার বিষয়। স্মৃতিসৌধ থেকে যে উদ্যানে ছুটে যান অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধের ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে। পরে দোয়া ও মুনাজাতে অংশ নেন তিনি।
রাষ্ট্রপতি দায়িত্ব পেলেও কবে নাগাদ বঙ্গভবনের বাসিন্দা হবেন হাফিজউদ্দিন আহমদ এখনও তা নিশ্চিত করেনি রাষ্ট্রপতি দপ্তর। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে টার্গেট করে পৃথক কোনো অনুসন্ধানের পরিকল্পনা নেই বাংলাদেশ ব্যাংকের। তবে ব্যাংকগুলোর অনিয়ম তদন্তে করা হয়, সেখানে কারো সম্পৃক্ততা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। উনি 1 নম্বর ব্যক্তি ছিলেন, রাষ্ট্রের সংবিধান অনুযায়ী, এবং এই ধরনের সংবেদনশীল বিষয়গুলো আসলে বিধি মোতাবেক যখন অ্যাড্রেস করার প্রয়োজন তখনই করা হবে। এটা আলাদা করে বাংলাদেশ ব্যাংক কোনো বিশেষ প্রায়োরিটি দিচ্ছে বা কোনো টার্গেট নিয়ে কোনো কাজ করতেছে এরকম হওয়ার সুযোগ নেই। সেনা কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অফিসারদের পেশাগত দক্ষতা, মেধা ও যোগ্যতার উপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দিয়েছেন তিনি। জানিয়েছেন, সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নের জন্য একটি রূপরেখা প্রণয়নের কাজ করছে সরকার। সকালে সেনাবাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল হতে কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। পদোন্নতি পর্ষদের বক্তব্যে প্রধানমন্ত্রী পদোন্নতি বা পদায়নের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণের পরামর্শ দেন। বলেন, রাজনৈতিক মতাদর্শ এবং ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে উঠে মেধা ও যোগ্যতাই হবে সেনা কর্মকর্তার পদোন্নতি পাওয়ার মাপকাঠি। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠানের মতো সেনাবাহিনীকেও অনাকাঙ্ক্ষিত বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। বর্তমান গণতান্ত্রিক পরিবেশে সেনাবাহিনী পুনরায় যোগ্যতা, দক্ষতা ও পেশাদারিত্ব দিয়ে জনগণের আস্থায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। তারেক রহমান বলেন, 24-এর গণঅভ্যুত্থানে এবং 5 আগস্ট পরবর্তী সংকটে সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকা গণতন্ত্রকামী জনগণ ইতিবাচকভাবেই মূল্যায়ন করবে। সরকার প্রধান এবং একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার মূল শক্তি কেবল সশস্ত্র বাহিনীর সক্ষমতা নয়, বরং গোটা জাতির ঐক্য, প্রস্তুতি ও সহনশীলতার উপর নির্ভর করে। সে লক্ষ্যে একটি আধুনিক নীতিমালা প্রণয়নের কথাও জানান প্রধানমন্ত্রী। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ 8 বছর পর কক্সবাজারের সাবেক কাউন্সিলর একরামুল হত্যার রহস্যের জট খুলতে শুরু করেছে। একরাম হত্যায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, বেনজির আহমেদ, আব্দুর রহমান বদি সহ 11 জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে। অভিযোগ আমল নিয়ে পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিন ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানিয়েছে, সেদিন বন্দুকযুদ্ধই নয়, একরামকে হত্যা করা হয়েছিল পরিকল্পিতভাবে। হ্যালো, শেষবারের মতো মুঠোফোনে বাবার সঙ্গে মেয়ের কথা বলা, এরপরই গুলির শব্দ, নিভে যায় টেকনাফের সাবেক কাউন্সিলর একরামুল হকের জীবন প্রদীপ। আমার সবাই কিছু করে নাই যে 2018 সালের 26 মে মাদক বিরোধী অভিযানের নামে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন একরাম। তবে পরিবারের দাবি এটি ছিল পরিকল্পিত হত্যা। একরামের মৃত্যুর আগে পরিবারের সঙ্গে মোবাইল ফোনের সেই কথোপকথন এবং গুলির শব্দ প্রকাশ্যে এলে দেশ জুড়ে প্রশ্ন ওঠে পুরো ঘটনা নিয়ে। ঘটনার পর দীর্ঘ সময় মামলা করতে পারেনি একরামের পরিবার। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের পর শুরু হয় তদন্ত শেষে রোববার শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, বেনজির আহমেদ, আব্দুর রহমান বদি ও 6 সেনা কর্মকর্তা সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে পলাতক 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। প্রত্যক্ষদর্শী সাক্ষী সহ বিভিন্ন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এগুলোর ভিত্তিতে সেখানে আমাদের সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসাবে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের এই বদির পরিকল্পনায় এই ঘটনাটা ঘটেছিল। কারণ
এই একরাম ছিল তার প্রতিপক্ষ। একরামকে সরাসরি গুলি করে তৎকালীন কোম্পানি কমান্ডার রুহুল আমিন ও আশিকুর রহমান সৈকত। এমনকি তার স্ত্রীকে মোবাইল ফোনে হুমকি দেন ওবায়দুল কাদের, জানায় প্রসিকিউশন। তারা সরাসরি গুলি করেছে। অন্যান্য যারা র্যাব কর্মকর্তারা তখন ওই জায়গায় তারা উপস্থিত ছিল এবং তাদের তত্ত্বাবধানে তাদের পরিকল্পনায় ওখানে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়। এদিন জুলাই আন্দোলনে সাভারে আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে পলাতক ১৩ জনের বিরুদ্ধে। এদিন ওবায়দুল কাদের সহ ৭ জনের মামলায় সাক্ষ্য দিয়েছেন সাংবাদিক আশরাফ কায়সার। এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে তীব্র গ্যাস সংকট অব্যাহত রয়েছে। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালকরা। সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। ভোগান্তিতে পড়েছেন রাজধানীর মোহাম্মদপুর, বাড্ডা, রামপুরা সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা। আমদানি করা এলএনজি রূপান্তর করে সরবরাহ করা হয় মহেশখালী দুটি ভাসমান টার্মিনাল থেকে। অগ্নি দুর্ঘটনায় গত মঙ্গলবার এক্সিলারেট এনার্জি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রতিদিন সরবরাহ করা মোট গ্যাসের ৩৫ থেকে ৪০% আসে এলএনজি থেকে। ফলে ফিলিং স্টেশন থেকে শুরু করে এর প্রভাব পড়েছে রান্নার চুলায়। রাজধানীর সিএনজি স্টেশনগুলোর সামনে দিনরাত যানবাহনের দীর্ঘ অপেক্ষা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কমছে উপার্জনের পথ। রাত্রে ৩টায় আসছি আর ওরা বলছে আবার রাত্রে ১:৩০টায় দিব। তখন আমি কিভাবে যাইব এইটাই আমি চিন্তা করতে পারতেছি না। প্রতিদিন একটা হ্যারাসমেন্ট হচ্ছে, আয়া গ্যাস পাচ্ছি না, এখনো সিরিয়ালে দাঁড়ায় রয়েছি। আমরা রাস্তায় গাড়ি চালাইতে পারি না, বিধে আমরা ইনকামও করতে পারি না। আমাদের বাসা ভাড়া নিয়ে কষ্ট, জমা উঠাতে পারি না, নিজের বেতন হয় না, সংসার চালাইতে পারি না, বহুত কষ্ট হচ্ছে। এখন এটার সমাধান কি? দুই সরকার গ্যাসের দাম বাড়াইতেছে, দাম বাড়াইবো, বাড়ে এটা লিগেল মতন আমার ঘরে গ্যাস দিব, আমরা সুন্দরভাবে যাতে গাড়ি গুড়ি চালাইতে পারি। সিএনজি পাম্প কর্তৃপক্ষের দাবি, গ্যাস সংকটে গ্রাহকের চাহিদা মেটাতে পারছেন না তারা। প্রেসার কম থাকায় একটি সিলিন্ডার পূর্ণ করতেই পার হয়ে যাচ্ছে দীর্ঘ সময়। ১০-১২ দিনের উপরে গ্যাস আসে না, যতবার একটু আসে ওই রাত্রে একটু আসে, আইসে আবার চলে যায়। যে গাড়িতে হয়তো ৫০০ টাকার গ্যাস যাওয়ার কথা সেটাতে ২০০ টাকার গ্যাস যাচ্ছে, ২৫০ টাকার গ্যাস যাচ্ছে, সর্বোচ্চ ৩০০ টাকা। আমি ৪টা নজল এট এ টাইম একত্রে ৪টা গাড়িতে গ্যাস সরবরাহ করতে পারি, সেখানের মধ্যে অনলি পরে এখন একটা গাড়িতে গ্যাস সরবরাহ করতেছি। সংকটের আঁচ লেগেছে নগরবাসীর রান্নাঘরেও। সকাল হতেই উধাও হয়ে যায় গ্যাস। ফলে বেড়েছে বৈদ্যুতিক চুলা ও সিলিন্ডারের দাম। ১৫ দিন যাবত ইন্ডাকশনে রান্না করতেছি। এটার তো এই দুর্ভোগের তো শেষ নাই। কারণ তো সব সময় থাকে না আমাদের, ওইটা যখন না থাকে তখন না খাইয়ে থাকা লাগে, অথবা বাইরে থেকে খাবার এনে খাইতে হয়। ১২টা ১টার পরে গ্যাস আসে, আবার কোনোদিন আসেও না, এরকম অবস্থা আর কি। কার্ডে রিচার্জ করতেছি, আমাদের মিটার সিস্টেম, কিন্তু আমাদের কোনো গ্যাস পাইতেছি না, কিন্তু রিচার্জ প্রতি মাসে আমাদের করতে হইতেছে। দেশে গ্যাসের দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। আগুনের ঘটনায় সরবরাহ কমে তা এখন ২১৫ কোটি ঘনফুটের নিচে। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি সংকটে অনেক কারখানা অর্ধেকের বেশি সক্ষমতা কাজে লাগাতে পারছে না। নতুন করে গ্যাস মিলছে না মাটির নিচে। সচল করা যায়নি এলএনজি সংরক্ষণের FSRU। ফলে রাতারাতেই জ্বালানি সংকটের সমাধান নেই, এমন আশঙ্কার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। সচিবালয়ে ব্রিফিংয়ে জানান, চলতি অর্থ বছরে সরকারের রফতানি লক্ষ্য $63 বিলিয়ন। কয়েক সপ্তাহ ধরে গ্যাস সংকটে নাকাল দেশবাসী। বঙ্গোপসাগরের ভাসমান এলএনজি টার্মিনালের ত্রুটি এখনও সারানো যায়নি। বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় মেরামতের কথা জানানো হলেও পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা ঠিক নেই। ফলে দেশে দৈনিক ৩৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ নেমে এসেছে ২২০০ মিলিয়নের আশপাশে। ফলাফল, সিএনজি পাম্পে গ্যাস নেই, বিকল্প উপায়ে রান্না চলছে অনেক বাসাবাড়িতে। জ্বালানির জন্য ত্রাহি অবস্থা শিল্প কারখানায়। রোববার সরকারের রপ্তানি লক্ষ্য ঘোষণার আয়োজনে উঠে আসে জ্বালানি প্রসঙ্গ। বাণিজ্যমন্ত্রী স্পষ্ট করেই জানান, গ্যাস নিয়ে আপাতত কোনো সুখবর নেই, তবে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণে কাজ করছে সরকার। জ্বালানি মন্ত্রণালয় এই লক্ষ্যে কাজ করছে যাতে যত দ্রুত সম্ভব আরও অন্তত 2টা FSRU তারা সংযোজন করতে পারে। এবং আপনি ঠিকই বলেছেন, এই মুহূর্তে আমাদের ইনস্টলড প্রোডাকশন ক্যাপাসিটির প্রায় 30% আমরা পূর্ণ ক্ষমতায় ব্যবহার করতে পারছি না। তো যত দ্রুত জ্বালানির সংস্থান করা যাবে তত দ্রুত আমাদের ইতিমধ্যে
সংস্থাপিত উৎপাদন ক্ষমতার পরিপূর্ণ সদ্ব্যবহার করা যাবে, এই লক্ষ্যে আমরা কাজ করছি, কিন্তু এটার ওভারনাইট সলিউশন নাই। মন্ত্রী জানান চলতি অর্থবছরে রপ্তানির লক্ষ্য হবে $63 বিলিয়ন। এর মধ্যে পণ্য থেকে 55 ও সেবা খাত থেকে $8 বিলিয়ন বেশি উপার্জনের লক্ষ্য সরকারের। জানানো হয় দক্ষিণ কোরিয়া ও আরব আমিরাতের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শেষ পর্যায়ে। এফটিএ সুযোগ আছে ইউরোপীয় ইউনিয়নের সাথেও। চামড়াজাত পণ্য, শিপ বিল্ডিং, শিপ রিসাইক্লিং, লাইট ইঞ্জিনিয়ারিং, এই খাতগুলির উপরে আইটি, এই খাতগুলির উপর আমরা প্রাধান্য দিচ্ছি এবং এইগুলি নিয়ে আমরা কাজ করছি। সেই কাজের রিফ্লেকশন আপনারা কিছু দিনের মধ্যে দেখতে পারবেন যে খাতওয়ারি সুনির্দিষ্ট কি পদক্ষেপ নিচ্ছি আমরা এই সেক্টরগুলিকে রিভাইটালাইজ করার জন্য। বাণিজ্য মন্ত্রীর দাবি, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির কারণে রপ্তানিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। 16 বছরে বাংলাদেশ থেকে $234 বিলিয়ন পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। চট্টগ্রামের নবীন প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে বিদেশি সাময়িকীর উদ্ধৃতি দিয়ে এই মন্তব্য করেছেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাংবিধানিক নিয়মেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা। সকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের 5 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠানে সমসাময়িক বিষয়ে কথা বলেন তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হাজার হাজার কোটি টাকার লুটপাট, পাচার এবং অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরেন। 16 বছরে বাংলাদেশ থেকে ডকুমেন্টেড অবৈধ অর্থ পাচার হয়েছে $234 বিলিয়ন। টাইমস ম্যাগাজিনের তথ্য, এটা আমার তথ্য না। অর্থাৎ বছরে $16 বিলিয়ন। আর $16 বিলিয়ন মানে কত টাকা? আপনার 2-3 বছরের বাজেটের সমান। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপে সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলের দাবি নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন আইনমন্ত্রী। ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া না নেওয়া, আমাদের সরকার সব কিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন। একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে আমরা কাউকে অন্যায়ভাবে কেউ অন্যায় স্বীকারক সেটাও চাব না। জুলাই হত্যা মামলাগুলো গুরুত্ব দিয়ে ফাস্ট ট্র্যাকে নিষ্পত্তি করার কথা জানান আইনমন্ত্রী। আমরা যদি ব্যর্থ হই বিগত 17 বছরে। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশের অর্থনীতি ধ্বংস করেছে আওয়ামী লীগ, নতুন করে দেশ গড়ে তোলা চ্যালেঞ্জের, এমন মন্তব্য করে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের কর্মশালায় এই কথা বলেছেন তিনি। মন্ত্রী বলেছেন, চারদিকে অনিয়ম, অস্থিতিশীলতায় দেশের সব প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে, সেগুলো পুনর্নির্মাণ করতে হবে। মির্জা ফখরুল আরও বলেন, এখন দেশ গঠনের সুযোগ এসেছে, এমন সুযোগ সবসময় আসে না। বলেন, রাজনীতি যেন রাষ্ট্র ও দেশের কল্যাণে হয়, তাই নেতিবাচক রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। Last 50 years আমাদের ইকোনমিটা একদম র্যাভিশ, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, একেবারে ভেঙে দিয়েছে, একটু মার করে দিয়েছে। এখন এটাকে নতুন করে গড়ে তোলার খুব বড় চ্যালেঞ্জে। রাজনীতি না থাকলে দেশ চলবে না। এই জন্য লড়াই করেছি গণতন্ত্রের জন্য দীর্ঘ বছর, কিন্তু সেটা যেন নেগেটিভ না হয়, ইট শুড বি পজিটিভ অলওয়েজ। যে দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য। মিঠামইন হাওরের ঢেউ ভেঙে প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা নৌকা আর গাড়ির পথ পাড়ি দিয়ে যে কিশোরী আজ রাজধানী কাঁপিয়েছে, তার নাম মারিয়া। কৃষক বাবার ঘামে ভেজা ত্যাগকে পুঁজি করে নতুন কুড়িতে সারা দেশে 200 মিটার দৌড়ে 28.99 সেকেন্ড সময় নিয়ে হলেন প্রথম। সোমবার সমাপনী দিনে আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে আরেক ইভেন্ট 100 মিটার দৌড়েও প্রথম হবার লক্ষ্য মারিয়ার। ইচ্ছেশক্তির আলোয় গড়া এসব অদম্য বিস্ময়ে বালিকারাই কি একদিন ঘুচিয়ে দেবে অলিম্পিকে বাংলাদেশের অর্ধশতকের আক্ষেপ?
ইচ্ছা শক্তি মানুষকে কত দূর নিতে পারে তার অনন্য উদাহরণ কিশোরগঞ্জের মারিয়া। বিখ্যাত মিঠা মঈন হাওরে তার বাড়ি। প্রতিদিন ৫-৬ ঘন্টা নৌকা আর গাড়িতে পাড়ি দিয়ে আসেন কিশোরগঞ্জ শহরে। কৃষক বাবার এতে প্রতিদিন খরচ হয় প্রায় ২,০০০ টাকা। তবুও দমে যাননি। অমানসিক পরিশ্রম করেই ২৮.৯৯ সেকেন্ড সময় নিয়ে মারিয়া নতুনকুড়িতে সারা দেশের মধ্যে ২০০ মিটার দৌড়ে হলেন প্রথম। আমার আব্বু একজন কৃষক আর আমার আম্মু একজন গৃহিণী। আর আমাদের বাড়ি থেকে আমাদের স্টেডিয়ামে আসতে মনে হয় ৫ কিংবা ৬ ঘন্টা সময় লাগে। ফেরিতে আসা লাগে, আর ফেরিতে আইসা পরে ওঠুর মধ্যে উঠা আওয়া যাওয়া ৫-৬ ঘন্টা লাগে। আর প্র্যাকটিস করতে করতে আমাদের ৬-৭ ঘন্টা লাগে। প্রতিদিন আসা ১,০০০ টাকা লাগে, যাওয়া ২,০০০। আর আব্বু আম্মুকে বলছি, আর আব্বু আম্মু কিছুদিন দেয় আর কিছুদিন দেয় না। স্যারের কাছে বলছি যে স্যার আমার কাছে আজকে নাই, স্যার পরে ম্যানেজ করে দিছে আমার কাছে। শুধু তাই নয়, সোমবার ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে আরেক ইভেন্ট ১০০ মিটার দৌড়েও প্রথম হবার লক্ষ্য মারিয়ার। আজকে হিটে ফার্স্ট হয়েছে ১০০ মিটারে, কালকে প্রধানমন্ত্রীর সামনে ১০০ মিটার এই ফাইনাল। আর দোয়া করবেন যে আমি ফার্স্ট হতে পারি। আমাদের এই যে নতুন করি এই খেলার আগে এই আব্বুকে বলছিলাম যে আব্বু আমার এটা নাই, আব্বু আমাকে এটা কিনে দিবা। পরে আব্বু কইতাছে যে আমার কাছে নাইগা, এখন পরে কিনে দেমনে। এই বয়সেই মারিয়ার অমিত প্রতিভা দেখে মুগ্ধ নতুন কুড়ির বিচারকরা। মারিয়াকে ভবিষ্যৎ দ্রুততম মানবিক গড়তে প্রয়োজন সহায়তা। কিছু গড গিফটেড থাকে, তো তার কাছে এরকম কিছু দেখছি যে এটা গড গিফটেড। তাকে হয়তো কিছুদিন কাজ করলে তাকে হয়তো একজন ভালো প্লেয়ার বানানো সম্ভব। তখন এরপর থেকে আমি তাকে নিয়ে আসি। প্রধানমন্ত্রীর সাথে দেখা হলে বলবো যে আমাদের মাঠটাকে অনেক ভালো করার জন্যে, আর আমার আব্বু আম্মুকে একজন প্রতিষ্ঠিত করার জন্য। স্বাধীনতার ৫ দশক পেরোলেও অলিম্পিকে একটি পদক বাংলাদেশের কাছে অধরার নাম। মারিয়াদের হাত ধরেই কি একদিন আসবে সেই সোনার হরিণ? ভবিষ্যতে অলিম্পিক খেলতে চাই, যাতে ফার্স্ট হতে পারি। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। যুক্তরাষ্ট্রের পর এবার মধ্যপ্রাচ্যে পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। ওয়াশিংটন দেশটিতে হামলা স্থগিত করায় এমন সিদ্ধান্ত নিয়েছে তেহরান। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া। এর আগে টানা ১৪ দিনের মধ্যে প্রথমবারের মতো ইরানে বন্ধ হয় মার্কিন হামলা। অস্ত্র সংকট, বিশেষ করে প্যাট্রিয়ট সহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরের মজুদ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে আসে চাঞ্চল্যকর তথ্যটি। আরেক মার্কিন গণমাধ্যম এক্সিওসের দাবি, কূটনৈতিক তৎপরতা জোরদারেই ট্রাম্প প্রশাসন ইরানে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। অন্তর্বর্তী চুক্তি ভেঙে গিয়ে সপ্তাহ ২ আগে ইরানে আবারও হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। এরপর টানা ১৩ দিন ধরে চলে অভিযান। ফিলিস্তিনের সামরিক অভিযান বৃদ্ধির নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পশ্চিম তীরে দখলদার ও বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে ২ আইডিএফ সেনা নিহতের জেরে এই নির্দেশ দেওয়া হলো। এরপর থেকেই আইডিএফ ও দখলদারদের তাণ্ডবে বিপর্যস্ত পশ্চিম তীরের বিস্তীর্ণ এলাকা। হামলার পাশাপাশি একদিনের অভিযানে আটক করা হয়েছে ৭০ ফিলিস্তিনিকে। এছাড়াও নাবলুজে নতুন করে আরও ৭৬৩টি আবাসন ইউনিট তৈরির ঘোষণা দিয়েছে তেল আবিব। ইসরায়েলি সেনা ও দখলদারদের তাণ্ডবে বিপর্যস্ত ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীর। অবৈধ হাওয়াত গিলাদ বসতির কাছে হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর থেকে পশ্চিম তীরে ব্যাপক সামরিক অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। শনিবার পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে অন্তত ৭০ জন ফিলিস্তিনিকে আটক করেছে আইডিএফ। সেনাদের সাথে পাল্লা দিয়ে নাশকতা চালাচ্ছে অবৈধ দখলদারেরা। নাবলুসে দখলদারদের হামলায় গুরুতর আহত হয়েছে অন্তত ৮ জন। একাধিক এলাকায় হামলা করে ফিলিস্তিনিদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় দখলদাররা। এছাড়াও জেনিন, ফারাতা, রামাল্লা সহ বেশ কিছু এলাকা থেকে আটক করা হয়েছে ২০-এর বেশি ফিলিস্তিনিকে। উত্তর গাজায় আইডিএফের আঘাতে প্রাণ গেছে হামাসের নিরাপত্তা বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবদেল নাসের আল মাকাদমার। হামাসের সশস্ত্র শাখার সদস্য ও হুমকি হিসেবে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তেল আবিব।
এদিকে নাবলুসের দক্ষিণের বসতিতে নতুন করে আরও 763টি আবাসন ইউনিট তৈরির কথা জানিয়েছে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোরিচ। এছাড়াও নতুন 34টি বসতি স্থাপনের জন্য $434 মিলিয়ন বাজেট অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ করেছে খোদ ইসরায়েলিরাই। শনিবার তেল আবিবে জড়ো হন বিপুল সংখ্যক ইসরায়েলি অ্যাক্টিভিস্ট। ফিলিস্তিনি এক গ্রামে অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিদের হামলার জেরে 4 ফিলিস্তিনি ও 2 ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর হয়েছে এই বিক্ষোভ। এ সময় অবিলম্বে পশ্চিম তীরে আগ্রাসন বন্ধের দাবি তোলেন বিক্ষোভকারীরা। পাশাপাশি গাজায় গণহত্যা বন্ধের দাবিও তাদের। বিক্ষোভ থেকে অন্তত 9 জনকে আটক করেছে পুলিশ। গত 2 বছর ধরে গাজার পাশাপাশি পশ্চিম তীরেও চলছে আগ্রাসন। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।